জিয়া বা ইউনুসের নাম জপলেই সৎ হওয়া যাবে না শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মিনার রশিদ। এনসিপির তরুণ নেত্রী তাসনিম জারার একটি কথা আমার খুব মনে ধরেছিল। তিনি বলেছিলেন, আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে সৎ মানুষদের নিয়ে একটি দল গঠন করছি। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী আর এদেশের শাসন ক্ষমতায় আসতে পারবে না। এবার নেতৃত্বে থাকবেন সৎ, যোগ্য ও জনমুখী মানুষ। স্পষ্টতই তিনি বিএনপিকে খোঁচা মেরে এই কথাটি বলেছিলেন। তারপরও এই তরুণ নেত্রীর উচ্চারণে আশান্বিত হয়েছিলাম। বলাই বাহুল্য, সেই আশা উবে যেতে সময় লাগেনি। যদিও আনঅফিশিয়ালি এ ধরনের সংবাদ আরও অনেক আগেই পেয়েছি। দুই ধরনের চাঁদাবাজি রয়েছে, একটি সরব চাঁদাবাজি, অন্যটি নীরব চাঁদাবাজি। যে চাঁদাবাজিতে শব্দ বেশি হয় তারাই বেশি ধরা খেয়েছেন। নীরব চাঁদাবাজিতে ঝুঁকি কম, শব্দও কম, তারপরও বিধি বাম হয়ে পড়েছে। গুলশান থেকে নীরব চাঁদাবাজি করতে গিয়ে এক সমন্বয়ক ধরা খেয়েছেন। জেন জি প্রজন্মের কাছ থেকে আমরা কিছু নতুন বিশ্লেষণ প্রত্যাশা করেছিলাম, কিন্তু নতুন বোতলে সেই পুরনো মদই পেলাম। প্রিয় ছোট বোন, ডক্টর ইউনুসের নাম জপলে কিংবা তাকে সমর্থন করলেই বাদবাকি সবাই সৎ, যোগ্য, জনমুখী হয়ে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলো মানব বৈশিষ্ট্য বা খাসলতের সঙ্গে যায় না। ডক্টর ইউনুসের চেয়েও শতগুণ সততা ও নিষ্ঠার পরিচয় রেখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ডক্টর ইউনুসের অত্যাধিক চট্টগ্রাম প্রীতি, সিগনিফিক্যান্ট এনজিও বা গ্রামীণ ব্যাংক প্রীতি এবং যৎকিঞ্চিত স্বজন প্রীতি ধরা পড়লেও জিয়াউর রহমানের এসবের কোনো কিছুই ধরা পড়েনি। সেই জিয়ার সততার গুণগান গাইলেই কিংবা জিয়ার আদর্শের সৈনিক বলে ঘোষণা করলেই একজন জিয়ার মতো সৎ ও সাহসী হতে পারবে না। সততা ইন্ডিভিজুয়ালি চর্চার বিষয়। আদর্শিক সন্তানকে এটা ধার দেয়া তো দূরের কথা, নিজের বায়োলজিক্যাল সন্তানকেও এটা ধার দেয়া যায় না। আশা করেছিলাম নতুন প্রজন্ম সমস্যার আরও গভীরে প্রবেশ করবে, কিন্তু তা হয়নি। বরং তাদের দলের বয়স যখন বিএনপির মতো 50-এর কোঠায় পড়বে, তখন আসলেই কি হবে সেই ঐকিক অঙ্কটি কষতেও হিমশিম খাচ্ছি। ইতিহাসের সাক্ষী বটগাছ না হলেও তো ছোটখাটো কাঁঠাল গাছ হয়েছি। কৃচ্ছ সাধনের জন্য সাইকেল চালিয়ে হোসেন মোহাম্মদ এরশাদকে অফিস করতে দেখেছি। পরে দেখলাম এক ঝাঁক ফেরেস্তা 1-11 নামে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বসে আছে। তা দেখে প্রমাদ গুনলাম এবং যাই দিনে আমার সাপ্তাহিক কলামটিতে লিখলাম, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম মূলত অর্থনৈতিক, নৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংগ্রামের যোগফল। এই 4টি সংগ্রামের একটিকে অকার্যকর বা নিষ্ক্রিয় করে রাখলে এই সংগ্রামে জয়ী হওয়া যাবে না। যে লোকটির ঘরে অসুস্থ স্ত্রী রয়েছে, যার পকেটে সন্তানের জন্য দুধ কেনার টাকা নেই, তার কাছে নৈতিকতার সবক অর্থহীন। কাজেই মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে, যা হবে দুর্নীতির বিরুদ্ধে অর্থনৈতিক সংগ্রাম। আবার যে লোকটি অভাবের কারণে ঘুষ খাওয়া শুরু করলো, তার অভাব দূরীভূত হওয়ার পরও লোভ সংবরণ করতে পারে না। কাজেই এই ঘুষখোরকে নিবৃত্ত করার জন্য যে সংগ্রাম, তা সামাজিক ও নৈতিক সংগ্রাম। আর এসবের পেছনে কাজ করছে রাজনীতি। রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক না করতে পারলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে রাজনৈতিক দুর্বৃত্ত ও ব্যবসায়িক অলিগার্ক সৃষ্টি হয়। আর সেই জবাবদিহিতামূলক রাজনীতির জন্য দরকার সত্যিকারের গণতন্ত্র। কাজেই উপরোক্ত 4টি সংগ্রাম একটি অন্যটির হাত ধরে এগিয়ে যাবে। এদের কোনো একটিকে থামিয়ে বা সাসপেন্ড রেখে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে সফল হওয়া যাবে না। তজ্জন্য সারা বছর ঘুমিয়ে থেকে হঠাৎ জিহাদি জোশে নেমে পড়লে কোনো কাজ হবে না। এসব ব্যাপারে চমক সৃষ্টি যত সহজ, কাজ করা তত কঠিন। অমুকের বা তমুকের আদর্শিক সন্তান, এগুলো মানব চরিত্র বা খাসলত নিরূপণে কোনো ভূমিকা রাখে না। তবে কার শরীরে কার ডিএনএ, এটি নাকি একটি বিশেষ ভূমিকা রাখে। ডিএনএতে নাকি নিজের বাবা মায়ের কিংবা পূর্বপুরুষের অনেক চারিত্রিক বৈশিষ্ট্য ইনস্টল করা থাকে। 1500 বছরের পুরনো ধর্ম সাম্প্রতিক পাওয়া বৈজ্ঞানিক প্রাপ্তির আলোকে অনেক সামাজিক রীতি ও দাম্পত্য জীবন সাজানোর তাগিদ দিয়েছে। যুগের বুদ্ধিবৃত্তিক ফ্যাশনে প্রভাবিত হয়নি। ডিএনএর বাহ্যিক প্রকাশ পরখ করে ছেলে মেয়েদের বিয়ে শাদির পরামর্শ দিয়েছে। একসময় সিভিল সার্ভিস সহ আর্মি অফিসার পদে নিয়োগ দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে নেওয়া হতো। ব্রিটিশ বা পাকিস্তান
পাকিস্তান আমলের সিভিল মিলিটারি কর্মকর্তা এবং বাংলাদেশ আমলের কর্মকর্তাদের মধ্যে তুলনামূলক বিচার করলে এর পার্থক্যটুকু চোখে ধরা পড়বে। পাকিস্তান টিকে থাকলে আমাদের অনেক ক্ষতি হতো, তবে জেনারেল আজিজের মতো লোক আমাদের সেনাবাহিনীতে ঢুকতে পারত না কিংবা সেনা প্রধান হতে পারত না, এটি নিশ্চিত। এরকম ভুরি ভুরি উদাহরণ জমে গেছে। খালি রাজাকার বনে যাওয়ার ভয় আমরা তা উচ্চারণ করিনি। ১/১১ প্রবক্তারা দুটি পরিবারকে ঘৃণা করতে শিখিয়েছিল। এটিও বুদ্ধিবৃত্তিক ফ্যাশনের জায়গায় স্থান পেয়েছিল। দাঁতের এক পাটিতে ব্যথা দেখিয়ে দুপাটি উপড়ে ফেলার চিকিৎসা শুরু হয়েছিল। এখন দেখা যাচ্ছে তুলনামূলক ভালো পাটিটি উপড়ানোতেই এদের টার্গেট ছিল বেশি। শেখ পরিবারের শাখা প্রশাখার দূরের ডালটিও আমাদের দৃষ্টির সীমানাতেই শুধু আসেনি, সূর্যের চেয়ে বালির তাপ বেশি অনুভূত হয়েছে। নিক্সন চৌধুরী, হানিফ, বাহাউদ্দিন নাসিম এরা ছিলেন অনেক দূরের শাখা প্রশাখা। এদের দাপটেই এলাকার ও দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে দেখুন আরেকটি পরিবার, মাইলস্টোন কলেজের ট্র্যাজেডিতে যে মহৎ প্রাণ শিক্ষিকা সারা জাতি শ্রদ্ধা কুড়িয়েছেন, তিনি ছিলেন তারেক রহমানের সেকেন্ড কাজিন। অথচ মাইলস্টোন ট্র্যাজেডি না ঘটলে তার এই পরিচয়টি জানা সম্ভব হতো না। নিক্সন চৌধুরী, হানিফ, বাহাউদ্দিন নাসিম এরা শেখ হাসিনার যত কাছাকাছি, তাদের চেয়ে তারেক রহমান বা খালেদা জিয়ার অনেক কাছের আত্মীয় ছিলেন শিক্ষিকা মাহেরিন। নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে যিনি ২০টি বাচ্চার প্রাণ বাঁচিয়ে গেছেন। একই ঝুঁকি নিয়েছেন মাহেরিনের চাচা মেজর জিয়াউর রহমান। তখনকার অবিসংবাদিত নেতা কোর্ট মার্শালের জন্য যখন স্বাধীনতার ঘোষণা দিতে ভয় পাচ্ছিলেন, তখন মেহরিনের এই চাচা উই রিভোল্ট বলে নিজের নাম পরিচয় দিয়ে সেই ঘোষণা দিয়েছিলেন। ৮০ ভাগ পুড়ে যাওয়া শরীর নিয়ে মাহিরিন যখন তার নিজের সন্তান দুটির কথা স্মরণ করেননি, তেমনি তার চাচাও ভাবেননি তার দুটি শিশু সন্তানের কথা, তার স্ত্রীর কথা। সেদিন নিজের বাসার পাশ দিয়ে যাওয়ার সময় অধীনস্থ এক সৈনিক বলেছিলেন, স্যার আপনি ভাবি ও বাচ্চাদের সঙ্গে দেখা করে আসেন। তখন সেই মেজর জবাব দিয়েছিলেন, তোমরা কেউ যেহেতু তোমাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারোনি, আমার জন্য এই কাজটি ঠিক হবে না। কাজী মাহেরিন, জিয়া তারা ভিন্ন ধাতু দিয়ে তৈরি মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু নিজেই সৎ ছিলেন না, সারা দেশ থেকে সৎ, মেধাবী ও যোগ্য মানুষকেও বেছে নিয়েছিলেন। মানব চরিত্র বা তার ডিএনএ চেনার আশ্চর্য রকম ক্ষমতা ছিল। কবি শামসুর রহমান এবং কবি আল মাহমুদ উভয়ই বাম ঘরানার জনপ্রিয় কবি ছিলেন, আরও অনেকেই ছিলেন, কিন্তু তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ গড়ে তুলতে পিক করেছিলেন কবি আল মাহমুদকে। তিনি কবি আল মাহমুদকে জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি বানিয়েছিলেন। তিনি জানতেন কাকে দিয়ে কি কাজটি হবে। কিন্তু চরম আফসোসের বিষয়, তারই প্রতিষ্ঠিত দলের মহাসচিব আজ মতি মাহফুজদের সঙ্গে একই নিনাদে দেশের দক্ষিণ পন্থার উত্থানের আশঙ্কায় উদ্বিগ্ন। বিএনপি তার উদারপন্থা দিয়ে ডান ও বামের চরমপন্থাকে মোকাবেলা করার ফর্মুলা দিয়ে রেখেছে। ডান ও বামের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় হতাশাকে প্রকাশের সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন। ভাবতে অবাক লাগে যে এখন থেকে ৪৫ বছর আগেই বুঝেছিলেন যে এসব রাজনৈতিক ও ধর্মীয় আবেগ অনুভূতিকে চাপা দিয়ে রাখলেই সামাজিক ও রাজনৈতিক বিস্ফোরণ ঘটবে। তার সেই পলিসি এখন অনেক ধাক্কা খাওয়ার পর সারা বিশ্ব বুঝতে পারছে। আজ বিএনপি নেতাদের দেখে মনে হয় সেই জিয়া তাদের নেতা নন, তাদের নেতা ছিলেন কোনো বামতাত্ত্বিক বা ইসলামোফোবিক ব্যক্তিত্ব, যিনি সারাক্ষণ দক্ষিণ পন্থার উত্থানে উদ্বিগ্ন থাকতেন। কিন্তু এই দেশটিকে যে মালয়েশিয়ার মতো মডারেট মুসলিম গণতান্ত্রিক দেশের মতো করে কিংবা তার চেয়েও সুন্দরভাবে গড়া যায়, এই ভাবনা ওনাদের মগজে কাজ করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডান ও বাম উভয় ধারাকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ফেইথ বেসড গ্রুপগুলো মূলত সিভিল সোসাইটির অংশ, কিন্তু যারা সিভিল সোসাইটির তকমাটি সুশীল সমাজের নামে নিজেদের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো বানিয়ে ফেলেছিলেন, তারা ধর্মীয় এই গোষ্ঠীটির উপর যার পর ন্যায় অবিচার করেছেন, নানাভাবে লুকডাউন করে রেখেছেন। এতদিন গণমাধ্যমকে কবজা করে এই কথিত সুশীল গ্রুপটি তাদের এই অবিচারটি চালিয়ে গেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশের কারণে গণমাধ্যমের অস্তিত্বই হুমকির মুখে পড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান উত্থানটি অনেকের কাছেই দক্ষিণপন্থীদের উত্থান বলে প্রতীয়মান হচ্ছে। বাঙালি মুসলমান মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিকভাবে পড়তে পেরেছিলেন। বেগম খালেদা জিয়াও তাতে সফল হয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাঙালি মুসলিম মানুষের জেনজি সংস্করণটি স্পষ্ট হয়ে পড়েছে। সেটিকে ঠিকভাবে পড়ার চেষ্টা না করে মির্জা ফখরুল ও গয়েশ্বরচন্দ্র রায় অহেতুক উদ্বেগে ভুগছেন। মতি মাহফুজের সঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে বিএনপির ওপরের সারির নেতাদের এই উদ্বেগ দেশবাসীকে সত্যিই উদ্বিগ্ন করে তুলেছে।
সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর এই জাগরণকে শেখ হাসিনাও দক্ষিণপন্থীদের উত্থান হিসেবে দেখেছিলেন। শেখ হাসিনাও বিশাল এক চামচা বাহিনী ব্যবহার করে নিজেকে পৃথিবীর তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে এক আজগুবি তালিকা তৈরি করেছিলেন। সেই তালিকা করা হয়েছিল আমেরিকার এক ভুঁইফোড় সংস্থার নামে। প্রথম আলো সহ প্রথম শ্রেণীর পত্রিকা ও গণমাধ্যমগুলো এসব গার্বেজ সংবাদ প্রকাশ করতে থাকে। এই প্রথম আলো সার্ভে করে দেখাতো যে সরকারের জনপ্রিয়তা কমে গেছে, কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে গেছে। এত কিছু করার পরও শেখ হাসিনা তার পরিণাম থেকে রক্ষা পাননি। তার ধারণা ছিল যতই আকাম কুকাম করুন না কেন, তাকে ও তার সরকারকে রক্ষা করবে প্রথম আলো সহ সব গণমাধ্যম। সুলতানা কামাল, জাফর ইকবাল থেকে শুরু করে আরাফাত, হারপিক মজুমদার সহ বাদবাকি সব আওয়ামী লেসপেন্সার। কিন্তু কাজ হয়েছে উল্টো। বিএনপির মধ্যেও একটা ব্যাপক ইনফ্লাক্স হয়েছে, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে বিএনপিকে একই সেবা দিতে চাচ্ছে। বিএনপির একটা অংশ সেটি লুফে নিচ্ছে। তাদের ভাবখানা এমন, আমরা যেমন আছি তেমনই থাকবো, শুধু তোমরা আমাদের উত্তম হিসেবে তুলে ধরো। অথচ সঠিক অ্যাকশনটি ছিল ভালো মানুষগুলোকে, সৎ মানুষগুলোকে সব পর্যায়ের নেতৃত্বের জায়গাগুলোতে তুলে আনা। কাজটি নিঃসন্দেহে কঠিন, তবে অসম্ভব নহে।